নতুন বাজার থেকে তার বাসা কি 10 কিলো নাকি? এত সময় তো লাগার কথা না। ভাই ও তো ক্লাস করে না আজকে। উম, আচ্ছা, যাই হোক, তোমরা এটা বোঝো না, বুঝতে পারছি। আমি আমি ফুটিং টুটা দেখাই দিই। ফুটিং ওয়ান, ফুটিং টু সেম। ফুটিং টুটা দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল কি করতে হবে, পুরোটা সিলেক্ট করতে হবে। পুরোটা মানে পুরোটা, হ্যাঁ। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, আমার তো ফোন তো চার্জটা বন্ধ করবো না। স্পিকারটা এখানে দিই। ওকে। তো কপি করে নেওয়ার পরে আমার শর্ত হচ্ছে একটা, যে এটা সাইজ যা হবে তার থেকে 1 ফিট বাড়াতে হবে, যেভাবে হোক। তো আমি ও এন্টার, উপরের দিক থেকে ধরো 7-8 ফিট উপরের দিকে আনুমানিক, যে এটা তুমি যেদিক যতখানি ততখানি উপরে বানাইতে পারো। বা এটা সোজাসুজি রাখতে পারো, মানে তোমার এটা ইচ্ছে, এটা এটার মাপের সাথে এটা ডাজন্ট ম্যাটার, এটার সাথে কোনো মিল নাই। তবে এই রাখলাম। এখন আমি এইদিকে বাড়াবো কয়েক 6 ইঞ্চি, এদিকে বাড়াবো 6 ইঞ্চি। এই এতটুকু আশা করি বুঝতে পারছি। তারপরে এটা আমি যেহেতু সব সাদা বানাবো, তো সাদা দিবি এবং যে এটা দিয়ে জয়েন করে দিব। আচ্ছা। আচ্ছা, ফোনে চার্জ নাই, ল্যাপটপ তো আছে, এই যে মাহবুব তো জয়েন আছো। সে যাই হোক, তো আমি কি বলে, প্রথমে একটা দাগ নিলাম, এই যে জয়েন করার কারণে একটা দাগ পুরা সিঙ্গেল ভাবে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। তো দাগ টানছি, ভালো কথা। এখন আমার কি করতে হবে, ও এন্টার দিয়ে 3 ইঞ্চি উপরের দিকে দিতে হবে। কেন 3 ইঞ্চি দিব কেন? আমাদের ফার্স্টে কি করতে হবে, বালি দিতে হবে না? আমরা যখন একটা ফুটিং এর জন্য ফুটিং যখন করব, ফুটিং করার জন্য সর্বপ্রথম কি করতে হয়, মাটি কাটতে হয়। অর্থাৎ আর্থ ওয়ার্ক এক্সকেভিশন করতে হয়, তাই না? যখন মাটি, তুমি তো মাটি কাটবা, এখন মাটি কতটুকু গভীরতায় কাটবা সেটা হচ্ছে তোমার কিসের উপর ডিপেন্ড করে, ডিজাইনের উপর ডিপেন্ড করে। এখন দেখো, এখন এদিকে তাকাও, দেখো। এই শামীম ভাই বলেন, এখানে আমরা মাটির নিচে কতটুকু কাটবো, মানে মাটির নিচে কতখানি গভীরতায় কাটবো? এই কোর্সেশন দেখে বলেন। শামীম ভাই কই আছে? একটু হিসেব করে নিই। জি ভাই, একটু হ্যাঁ, হিসেব হ্যাঁ, করে নিবি। অবশ্যই। তিন জি, তিন জি, ছয় অবশ্যই, অবশ্যই। 9। 1 ফিট, দেড়, 1 ফিট, 5। ভাই, সাত কি ফিট পাওয়া তিন গেল? 7 ফিট 3? কি বলেন, আমার তো ও, দেখতেছি সাত আপনি তো ফিট ভুলেই নয় মতো। পড়ছেন। না না না, 7 ফিট, হ্যাঁ। 3 আর 2 6, এটা কি 9? 9 ভাই, 9 9। হ্যাঁ। তো এখানে প্রায় ওই 9 বাদ দিই, ধরো কথার কথা, এখানে প্রায় 7.5 ফিট মাটি কাটা লাগছে, হ্যাঁ। মানে কথার কথা বললাম। জি হ্যাঁ। জি জি। তো যে ব্যাপারটা হচ্ছে যে, তার মানে কি, তোমার এই যে মাটিটা তুমি কাটছো, মাটি কাটতে তোমার একটা খরচ হবে না? প্রতি স্কয়ার ফিটে মাটি কাটতে একটা খরচ হয় না? তাহলে আমরা যখন এস্টিমেট করব, দেখো একটার সাথে একটা চেইনের মতো কিন্তু। এই জন্যই আমি বলি যে একটা কোর্স করলে আর একটা কোর্স যদি তুমি না করো, তাহলে তোমার অনেক কিছু অসম্পূর্ণ থেকে যায়, বিষয়টা এরকমই। এই যে যখন আমরা ফুটিং এর জন্য ফুটিং করব, বা ফুটিং এ যখন যখন কাজ করতে যাব, তখন তো শুধু ফুটিং এর এস্টিমেট করলে হবে না। তুমি যে মাটি কাটবা, মাটি কাটার জন্য তো তোমার এস্টিমেট করতে হবে। কত টলি মাটি কাটার পর মাটিটা তুমি কই ফেলাবা, আসমানে ফেলাবা? অবশ্যই না। তোমাকে আবার সেটা ট্রলিতে করে বিভিন্ন জায়গায় রাখতে হবে। তা ট্রলির জন্য তো তোমাকে চার্জ চার্জ দিতে হবে। ট্রলি চিনো? এখানে এমন কেউ আছো যে ট্রলি চিনি না? এটা আবার ওই ট্রলি ব্যাগ না। ট্রলি হচ্ছে ওই যে 1 চাকা বিশিষ্ট এক ধরনের গাড়ি আছে না, ছোট 1 চাকা বিশিষ্ট, যেটা হ্যান্ডেল জি থাকে, ভাই, হ্যান্ডেল ধরে। চিনি ভাই। এই, এই হাতল দিয়ে জি চলে আসবে। হ্যাঁ, ওইটাকে ট্রলি বলে। ইঞ্জিনিয়ারিং ভাষায় ওইটা ট্রলি। ওইটাকে লোকাল ভাষায় কি বলে আমি জানি না, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে ট্রলি বলে।
যাই হোক, তো এটা হলো বিষয়। তো আমরা এখন সেম কাজটা করব। তো আমরা ফার্স্টে যেহেতু বালি দিব, তাহলে ও এন্টার দিয়ে থ্রি এন্টার দিব, অফসেট করব উপরের দিকে বালি। তারপরে ও এন্টার দিয়ে থ্রি এন্টার দিয়ে আবার উপরের দিকে অফসেট করব কি, বালি দেওয়ার পরে দেবো কি সিসি ঢালাই। তার উপরে দেবো কি, তার উপরে দেবো হচ্ছে বিরিক সলিং, যেটাকে বলি আমরা কি ওয়ান লেয়ার বিরিক ফ্ল্যাট সলিং, তাই না? তো এক স্তর বিশিষ্ট বিরিক ফ্ল্যাট সলিং। তো এরপরে আমরা এটাকে তো আমাদের ঢাকতে হবে, তাই না? তাহলে এখান থেকে উপরের দিকে কত ইঞ্চি উঠাবো? 6 ইঞ্চি। আবার ডান দিকে 6 ইঞ্চি। আবার উপরের দিকে 20 ইঞ্চি। এখন রাসেল বলো, এই পাশ থেকে আমি উপরের দিকে কতটুকু উঠবো? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, যে পারো সে বলো। কথা হয় না, সবাই চুপ। 6 ইঞ্চি। হ্যাঁ, উপরের ছয় দিকে ইঞ্চি 6 ইঞ্চি উঠাবো। 6 ইঞ্চি উঠাবো, আবার এদিক থেকেও সেম, বাম দিকে যাব 6 ইঞ্চি, আবার উপরের দিকে যাব 20 ইঞ্চি, এরকম। কথা বোঝা গেল? তাহলে এই দুই সাইড পারবা, এই সাইড আর এই সাইড তো সেম, পারা যাবে? হয়ে যাবে। যাবে। তারপর আমরা কি করব, কলাম বরাবর দাগ টানবো একদম সোজা, এন্টার দিব। আবার এই পাশ বরাবর দাগ টানবো একদম সোজা। এই, তো এখন আমাদের একটা কথা হইলো যে আমরা কি বলেছিলাম যে শর্ট কলাম একটা লং কলামের একটা ব্যাপার আছে। তো শর্ট কলাম লং কলামের থেকে কতটুকু বড় হবে? বলো বলো। হ্যাঁ, না কোনো কথা নেই। 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে টোটাল 3 ইঞ্চি বড় হবে, তাই না? আমি এটা বলছিলাম না? ভাইয়া সব দিকে এই যে। আপনার কাভারিং বাড়বে 1.5 ইঞ্চি করে হুম। চতুর্দিকে। আচ্ছা, মানে চতুর্দিকে 1.5 ইঞ্চি করে বাড়লে তো 3 ইঞ্চি করেই হয়, তাই না? এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, মানে এপাশ থেকে দেড়, এপাশ আলটিমেটলি থেকে তিন দেড় ইঞ্চি দেড়। করে বাড়বে। হ্যাঁ, মানে প্রত্যেক পাশ থেকে 3 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি করে, তাহলে দুই সাইড গড়ে 3 ইঞ্চি করে, এরকম আর কি। এই তোমরা কি এটা বুঝতে পারছো 3 ইঞ্চির ব্যাপারটা? ভাই আর একটা বার repeat করেন, এখানে একটু সমস্যা আছে। আচ্ছা দেখো, আমি তোমাকে বলি। ধরো এই এটা কলাম, এটা আছে 12 15, 12,15 ইঞ্চি। এই কলামটাকে যদি আমি 1.5 ইঞ্চি করে বাড়াই, তাহলে এদিক থেকে এই পর্যন্ত যাবে কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। আবার এদিক থেকে এই পর্যন্ত যাবে কতটুকু? 1.5 ইঞ্চি। তাহলে এই কলামটা এই সাইড এবং এই সাইড টোটাল বাড়লো কতটুকু? টোটাল বাড়লো কতটুকু? এই দেড় আর এই দেড় কত হলো? 3 না? তাহলে এই কলামের চওড়া কত হলো এখন? এই যে 15 হয়েছে, 12 ছিল আগে, এখন কত হয়েছে? 15 হয়েছে না? তাহলে 3 ইঞ্চি দেড় 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 করে যদি বাড়াই, তাহলে দুই সাইড থেকে 3 ইঞ্চি বাড়ে না? হ্যাঁ, বলতে হবে তো, কথা বলতে হবে, হ্যাঁ বা না বলতে তো হবে, নাহলে বুঝবো কিভাবে যে বুঝছো কিনা? জি, জি, হ্যাঁ, বুঝছি। বুঝি নাই। কি? 3 ইঞ্চি বাড়ছে ভাই। 3 ইঞ্চি বাড়ছে, এই সাইড থেকে দেড় বাড়াইছি, এই সাইড থেকে দেড় বাড়ছে, এটা টোটাল বাড়ছে 3 ইঞ্চি। দ্যাট মিনস এই কলামটা আগে ছিল 12, এখন হচ্ছে 15। এই, কথা বুঝতে পারছো? জি ভাই। তা এরকম। তাহলে এই সাইডে যদি 3 ইঞ্চি বাড়ে, তাহলে এই সাইডেও তো 3 ইঞ্চি বাড়বে। হরিজেন্টালি 3 ইঞ্চি বাড়লে ভার্টিক্যালি 3 ইঞ্চি বাড়বে না? তাহলে এটা ছিল 12 15, তাহলে শর্ট কলাম কত হবে বলো? লং কলাম যদি 12 15 হয়, শর্ট কলাম কত হবে? 1.5 করে কমবে। লং কলাম যদি বারো তিন পনেরো তিন হয়, ইঞ্চি করে বাড়বে, 3 ইঞ্চি বাড়বে। হ্যাঁ শর্ট কলাম, তাহলে শর্ট বারো কলামের সাইজ পনেরো কত? যদি হয় তাহলে 15 18। 15 18 হবে। রাসেল, তুমি কি জিনিসটা বুঝতে পারছো? ভাই আমার মাথায় ঢোকে না। এই রে। আচ্ছা, দেখো আবার দেখাই। ভাইয়া 1.5 ইঞ্চি অফসেট দেখান, 1.5 ইঞ্চি অফসেট করে দেন তাহলেই হবে। দেখাচ্ছি। কলমটাকে ধরো, 1.5 ইঞ্চি অফসেট। হ্যাঁ বুঝাচ্ছি। ধরো এই একটা কলামের সাইজ, যেটা সাইজ আছে 12 15, এটা হচ্ছে তোমার লং কলাম। তুমি তো এইটা সূত্র তো এটা জানো যে আমার লং কলামের থেকে শর্ট কলাম অবশ্যই 3 ইঞ্চি বড় হবে, তাই না?
তো এখন 3 ইঞ্চি বড় করার উপায় কি? 3 ইঞ্চি মানে কি? 3 ইঞ্চি মানে হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে সমান হবে, অর্থাৎ সমান মানে কি 3 ইঞ্চি করে বাড়বে। তাহলে এখন 3 ইঞ্চিতে তুমি একদিকে বাড়াইতে পারবে না, এই দুই পাশ মিলায়া 3 ইঞ্চি বাড়াইতে হবে, অর্থাৎ এই লেফট এবং রাইট, আবার আপ এবং ডাউন, অর্থাৎ উপরের দিকেও উপরে এবং নিচে দুই পাশ মিলায় 3 ইঞ্চি বাড়াইতে হবে, বাম এবং ডান এই দুই পাশ মিলায় 3 ইঞ্চি বাড়াইতে হবে। তাহলে আমি একটু এটার মেজারমেন্টটা দেখাই। এই যে এটা দেখো, এটা আছে 1 ইঞ্চি ভিতর, ভিতর টু ভিতর, আর এই মানে ভার্টিক্যাল আর হরিজন্টাল, মানে একটা হচ্ছে 12, একটা হচ্ছে 15। তো আমি এখানে লিখে দেই তোমার বোঝার সুবিধার্থে যে এটা 12 ইঞ্চি, 12 ইঞ্চি, আর এটা হচ্ছে 15 ইঞ্চি। এই, আশা করি এতটুকু বুঝছো। এতটুকু তো না বোঝার মতো কিছু নেই, এতটুকু কি বুঝছো নাকি এতটুকু বোঝো নাই? বুঝছি ভাই, এতটুকু বুঝছি। আচ্ছা, আর এইটা তো লং কলামের সাইজ ছিল, এখন শর্ট কলামের সাইজ কতটুকু হবে? আমি কি বলছি, উভয় দিকে 3 ইঞ্চি বাড়াইতে হবে। তাহলে উভয় মানে কি, এই দিকেও বাড়াইতে হবে, এইদিকে এবং এইদিকে দুই পাশ মিলাই 3 ইঞ্চি বাড়াইতে হবে, আর উপরে আপ এবং ডাউনে এ পাশ এবং এই পাশে দুই পাশ মিলাই 3 ইঞ্চি বাড়াইতে হবে। এখন 3 ইঞ্চি যদি বাড়াইতে চাই, তাহলে এই পাশে তিন তিন রে যদি অর্ধেক করি, তাহলে কত কত হয়? দেড় দেড় হয় না, 1.5 হয় না? তাহলে ও ও খাবে 1.5, ও 1.5। খাবে 1.5, তাহলে দুইজন মিলাই 3 ইঞ্চি খাই ফেললো। বিষয়টা এরকম হলো। আবার আপ ডাউনের কথা যদি বলি, ও খাবে উপরের দিকে 1.5, ও খাবে উপরের দিকে 1.5, তাহলে দুজনে মিললে 3 ইঞ্চি 3 ইঞ্চি হয়ে গেল। তাহলে আমি যদি উপরের দিকে ও এন্টার দিয়ে 1.5 এন্টার দেই, তারপরে এদিক থেকে যদি এভাবে অফসেট করি, তাহলে দেখো তো সমান সমান হলো কিনা। এদিক থেকে হইলো কত? 15, মানে 1 ফিট 3 ইঞ্চি মানে 15 ইঞ্চি, আর এদিক থেকে হলো 1 ফিট 6 ইঞ্চি, তার মানে 18 ইঞ্চি। বোঝা গেল? তাহলে জি কি ভাই। হইলো, এদিক থেকে এই পর্যন্ত 1.5 ইঞ্চি বাড়লো, এদিক থেকে এদিক পর্যন্ত 1.5 ইঞ্চি বাড়লো, টোটাল বাড়লো 3 ইঞ্চি। তাহলে আগে ছিল 12, 12 আর 3 যোগ করলে কত হয়? 1 ফিট 3, দ্যাট মিনস 15 ইঞ্চি। আবার এদিকে ছিল আগে 15, কমাচ্ছি। তাহলে এদিকে 1.5 এদিকে 1.5, তাহলে বাড়লো 3 ইঞ্চি, তাহলে কত? 15 ইঞ্চি। আর এখানে বললো 1.5 3 ইঞ্চি, তার মানে 1 ফিট 6 ইঞ্চি, দ্যাট মিনস 18 ইঞ্চি। বোঝা গেল? জি। আশা করি এখন বুঝতে পারছো নাকি রাসেল? নাকি শুধু হুম 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 না বুঝছা? ক্লিয়ার হয়েছে। আচ্ছা। আচ্ছা, এখন তো আমরা তো ইয়া করে ফেলেছি, কি বলে, এই স্টিলের জন্য দাগ দিয়ে ফেলেছি। তো এখন আমরা কি করব, ও এন্টার, 7 ফিট এন্টার দিব, 7 ফিট এন্টার। ঠিক আছে, ও এন্টার 7 ফিট এন্টার দিব। কথা বোঝা গেল? কথা হয় না। জি ভাই। হুম, দাগ দিলাম, ও এন্টার দিলাম। এখন কি করব দেখো, এখান থেকে এই বরাবরটা দাগ টানবো উপরের দিকে, 3 3 ইঞ্চি উঠাবো। আবার এখান থেকে এই বরাবর দাগ দিব, উপরের দিকে 3 ইঞ্চি উঠাবো। যদি তুমি বলো যে ভাই আমি এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপের ফুটিং করব, এটা সোলো ফুটিং হবে না, তাহলে কথা ভিন্ন। আর যদি তুমি সোলো ফুটিং করতে চাও, তাহলে অবশ্যই উপরের দিকে 3 ইঞ্চি উঠাইয়া এইভাবে কাট করে দিতে হবে। ঠিক আছে? তবে আমার মতে সোলো ফুটিংটা করা ভালো, একদম ফ্ল্যাট করার থেকে সোলোটা ভালো। এটা আমার মতে মনে হয় শক্তিশালী, আমার মতে। কিন্তু আদৌ আমি জানি না এটা শক্তিশালী হবে কিনা, তবে আমার মতে এটা শক্তিশালী, সোলোপটা ভালো। ওকে, তো এতটুকু আশা করি বুঝতে পারছি নাকি? এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? না ভাই, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। এখন কি করতে হবে, ও এন্টার দিয়ে 1.5 এন্টার দিতে হবে। তাহলে এদিক থেকে 1.5, আবার এদিক থেকে 1.5 দিলাম। এবার কি করতে হবে, কাটাকাটি করতে হবে। কিভাবে কাটাকাটি করব দেখো, প্রথমে প্রথমে এপাশ থেকে এটা কাটা, এপাশ থেকে এটা কাটা, আবার এপাশ থেকে এটা কাটা, আবার এপাশ থেকে এটা কাটা, অর্থাৎ
উপর থেকে ডানে আর এদিক থেকে ভিতরে এরকম। দেখো তো বোঝা যায় কিনা। জি ভাই, বোঝা যাচ্ছে। ভিডিও একটু লেটে আসছে, এই জন্য আর কি ঝামেলা। না, নেটওয়ার্ক তো ঠিক আছে। বাকিদেরও কি সেম ভিডিও লেটে আসে? ফাহিম, ফাহিম ভাই। মাঝে 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 আসতেছে ভাই, মাঝে মাঝে। নেটওয়ার্ক তো ফুলই দেখতেছি, স্পিড তো 1 MB করে টানতেছে। তাহলে হয়তো ল্যাপটপে কিছু ডাউনলোড হচ্ছে, অটো ডাউনলোড যারে বলে, দেখি তো। এমনি ক্লাস নিচ্ছে, এর মধ্যে বসে আপনার ডাউনলোড ভয়েস হচ্ছে। এই যে দেখছো অবস্থাটা, এরা ডাউনলোড হইতেছে, এরা অটো ডাউনলোড হয়। পজ করে রাখি। বাহ, আশা করি এখন ক্লিয়ার শোনা যাওয়ার কথা। আচ্ছা দেখো, তাহলে ঘটনা কি ঘটলো? এই লং কলাম, এই নিচেরটা লং কলাম না, উপরেরটা শর্ট কলাম না? তাহলে লং কলামটা কি একটু বেশি বড় হয়ে গেল না? আর শর্ট কলামটা ছোট, মানে যেরকম ছিল ওইরকমই আছে না? কি কথা হবে না? ভাই আপনার ভয়েস ফাস্ট চলে আসছে, আপনি যখন লেটে আসছে, এই জন্য হচ্ছে অ্যান্সার দিতে কনফিউজ আছে। ভাই আপনার জন্য শর্ট কলাম দিচ্ছেন কত? 4 ফিট 1? হুম। আচ্ছা তাহলে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আমার কথা ভাই পরে আপনি শোনা, আগে কন্টিনিউ শোনা করেন যায়। গিয়া। আচ্ছা ঠিক আছে, দেখো একটু চেষ্টা করো। নেটওয়ার্ক ঠিক আছে আমার এখান থেকে তো ঠিকই দেখাচ্ছে, কিন্তু তারপরও কি আর কি হচ্ছে বলতে বলতে বলতেছি না। আচ্ছা যাই হোক, দেখো এটা আমাদের শর্ট কলাম, নিচেরটা উপরটা লং কলাম, এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করতেছি। দেখো আমার এই কলামটা ছিল কতটুকু? এই কলামটা ছিল হচ্ছে খুব সম্ভবত 12-15 ছিল। এই যে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ 15-18 ছিল, 15-18 ছিল। তাহলে এখন দেখো এদিকে কি অবস্থা দেখি একটু আমরা। এই যে দেখো 15 আছে না? আছে কিন্তু। এখন আমরা যে ব্যাপারটায় আসবো সেটা হচ্ছে কি, আমাদের যে টাইবারটা আছে সেটা কিন্তু আমরা 6 ইঞ্চি বলেছিলাম কখন, 12-12 যখন কলাম ছিল তখন। কিন্তু আমরা কি 15-18 তো কি সেই সেম সেম স্পেসিং এ বা সেম যে ডিস্টেন্সে কি টাইবার বসাবো? কি ইঞ্জিনিয়াররা কোথায়? কথা হয় না। বুঝিনি আপনার কথাটা, বুঝিনি। বলেছি 12-12 যখন কলাম ছিল তখন তো আমাদের স্পেসিং ছিল টাইবারের 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। বাট এখন তো কলামের সাইজ বড়, এখনো কি 6 ইঞ্চি 6 ইঞ্চি দিব? অর্থাৎ আমার প্রশ্নটা হচ্ছে, যদি কলামের সাইজ বড় হয় সেক্ষেত্রে স্টিরাপের কি স্পেসিংটা আপ ডাউন হয় কিনা, সেম সেম হবে, নাকি? সব সেম হবে। নাকি এখন হুম। সবগুলো সেম হবে ভাইয়া, সেম হবে। না, এটা তো শুধু বাংলা নিয়ম, স্পেসিং মানে গুলা আমরা আমাদের বাড়বে কমবে। আমরা আমাদের হিসাবে সুবিধার্থে বাংলা নিয়ম বানায় নিছি যে যা আছে তাই, কোনো গন্ডগোলের মধ্যে নাই। কিন্তু আসলে কি এটা অ্যাকচুয়াল নিয়ম? জি। এটা ভাই শিওর জানে না। এটা শিওর জানো না, তবে কি মনে হয় আপ ডাউন কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? ভাই বড় হলে তো একটু বড় হওয়ার কথা, কিন্তু এটা তো মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় মানে বড় হবে কি ছোট হবে এটা শিওর জানে না, এটা ক্লিয়ার। না ভাই, বড় হবে না, সব সেম হবে। আচ্ছা ঠিক আছে, এখন দ্বিমত টিমত অনেক কিছু হয়ে গেছে, আমরা আগে কাজ করি দ্বিমতের তারপরে কিছু, আসি। দ্বিমতের আমি আমি একটু বলি। আমাদের যে শর্ট কলামটা যে এত 3 ইঞ্চি করে মোটা হচ্ছে, এর মূলত মেন কারণ হচ্ছে এটা থাকবে মাটির নিচে। হুম। আপনাকে এই বিল্ডিংটার যদি বয়স যদি 100 বছর হয়, একটা সময়ে আপনার মাটি কিন্তু আস্তে আস্তে এটা করে 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 ফেলবে। মানে হুম। বিষয় হচ্ছে রডটা যাতে আমার কখনো ক্ষয়ের মধ্যে না পড়ে যায়, যার জন্যই আমার কংক্রিটটা একটু বেশি করে দেওয়া। হুম। না, প্রশ্ন মানে সেটা তো মূলত ঠিক আছে। আমার যাতে রড যাতে ক্ষতিগ্রস্ত না হয়। হুম। না না, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, আমি সেটা বলি নাই। রডের জন্য না, আমি প্রশ্নটা করছিলাম যে যদি আমার কলামের সাইজ ছোট বড় হয় সেক্ষেত্রে কলামের ভিতরে যে রড গুলো আমরা ইউজ করি সেই রডটা, রডের ডিস্টেন্সটা কোনো এফেক্ট ফেলে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন।
বুঝেন না কথাটা? আচ্ছা, যাই কলমের হোক। না, কলমের সাইজ অনুযায়ী। আচ্ছা, আমি বলে দিই হয়েছে। আমরা একটু দেখেন, এখানে আমরা স্ট্যান্ডার্ড যেটা ধরি বোঝার সুবিধার্থে 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এই এইভাবেই আমরা মানে স্পেসিং গুলা করে থাকি। সর্বনিম্ন সর্বনিম্ন যদি বসান 4 ইঞ্চি, এর কম কেউ বসায় না। হ্যাঁ, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এইটাই আমাদের দেশে অ্যাভেলেবেল সব জায়গায়। এখন আমরা ওই একটা কলাম 12 12-তে বসাবো 6 ইঞ্চি, আবার 15 18-তে বসাবো 8 ইঞ্চি, আবার একটায় বসাবো 5 ইঞ্চি, এত কিছু তো ভাই মনে থাকবে না। এই জন্য আমরা বাংলা নিয়ম কি করি, সব এক সাইজ, কোনো মানে ওই উল্টা পাল্টা নাই, বা কোনো সাইজে কোনো ডাজেন্ট ম্যাটার, সাইজ ডাজেন্ট ম্যাটার, সব এক সাইজে স্টিরাপ বা টাইবার বসাই যায় যাতে আমাদের হিসাবে সুবিধা হয়। এখন ওই ইঞ্জিনিয়ার বলে ভাই অমুক কলামের অমুক বিমে স্টিরাপ এখান থেকে এখান কিন্তু 4 ইঞ্চি হবে, অমুক বিমে কিন্তু আবার 5 ইঞ্চি করে, অমুক বিমে কিন্তু 6 ইঞ্চি, হইলো কিছু? মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার জন্য কিন্তু আপনার ওই সব এক সাইজে ধরে আমরা কাজ করে ফেলি কি? শাহিম ভাই জীবনে তো বহুত কাজ করছেন, করেন নাই? সব কিন্তু এক সাইজে করে ফেলান। কিন্তু জি ভাই, আসলে কি জি এটা ভাই, জি ভাই। অ্যাকচুয়াল নিয়ম? অ্যাকচুয়াল জি। কিন্তু নিয়ম না, কারণ আমাদের কাজের সুবিধার্থে আমরা এক করে নেই, মানে এক। এই জন্য দেখবেন এই ডিস্টেন্স গুলো ভেরিয়েবল লেখা থাকে বিভিন্ন প্ল্যানে। কখনো তোমরা যদি প্ল্যান নিয়ে রিসার্চ করো দেখবা এই ডিস্টেন্স গুলো সব জায়গায় ভেরিয়েবল লেখা থাকে। কেন ভেরিয়েবল লেখা থাকে? কারণ কি, তুমি তোমার মতো করে এখানে তুমি ডিস্টেন্স দিতে পারবা, কোনো সমস্যা নাই। ইভেন আমরা যখন বিভিন্ন প্রজেক্টে কাজ করতাম, আমরা শুরুর দিকে ভেরিয়েবল লিখে দিতাম। হ্যাঁ, কিন্তু এখন আমরা ভেরিয়েবল লিখি না, এখন আমরা নিজেরাই ডিস্টেন্স দিয়ে দিই। হ্যাঁ, কখনো কি এরকম কোনো কাজ পেয়েছেন যেখানে লেখা আছে ভেরিয়েবল সাইজ? হ্যাঁ, পাইছি ভাইয়া। পাইছেন? ওই একটা কারণে ভেরিয়েবল লেখা থাকে, কারণ আপনি আপনার মর্জি মতো সাইড ইঞ্জিনিয়ার হিসাবে কাজটা করতে পারবেন, যখন যত স্পেসিফিক তত। কিন্তু আসলে লিগ্যাল নিয়মটা হচ্ছে, দেখেন, আমরা কলামের বাকলিং সম্পর্কে কি জানি? কোনটা ভাইয়া বুঝি নাই, কলমের? কলামের বাকলিং সম্পর্কে কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ বাকলিং? না ভাইয়া। নাই। আচ্ছা, আমরা যদি হচ্ছে বিম বিম যদি ক্র্যাক করে, ক্র্যাক মানে হচ্ছে অতিরিক্ত লোড পড়লে যে যদি সেটা ডিফল্ট হয়, ভাঙার জন্য তৈরি হয়, সেটাকে আমরা বিমের ক্ষেত্রে কি বলি? আমরা কি জানি? ক্র্যাক ক্র্যাক জানি না। বলি নাকি? বিমের ক্ষেত্রে আমরা এটাকে বলি ডিফ্লেকশন। যদি বিম কোনোভাবে ও, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ক্র্যাক ইয়েস। হয় সেটাকে ডিফ্লেকশন, আমরা বলি ডিফ্লেকশন। ডিফ্লেকশন। আর যদি আমি এই প্রশ্নটা নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো, দেখবো কে কে পারে। আর যদি কলামের ক্ষেত্রে কলাম ক্র্যাক হয়, ওইটাকে আমরা কি বলবো? বাকলিং। ঠিক আছে, কলামের ক্ষেত্রে যদি কলাম ক্র্যাক হয় ওইটাকে কি বলবো? বাকলিং। বিমের ক্ষেত্রে বলবো কি? ডিফ্লেকশন। আমরা বাকলিং, কি এই ওয়ার্ড দুইটা আগে কখনো শুনেছি? ডিফ্লেকশন। এই তোমরা কথা বলো না কেন? হ্যাঁ ভাইয়া, বাকলিংটা শুনি নাই কিন্তু বিমেটা শুনছি। হ্যাঁ, তাহলে এটা ডিফ্লেকশন আমাদের শুনছি। জানা উচিত না যে কলামও তো ক্র্যাক হয়, তাহলে বিমের ক্ষেত্রে তো ডিফ্লেকশন না হয় জানলাম, কলামের ক্ষেত্রে তো কি বলবো? কি কলামের ক্ষেত্রে কি ডিফ্লেকশন বলবো? অবশ্যই না। কলামের ক্ষেত্রে কি বলতে হবে? বাকলিং বাকলিং বলতে বলবো, হবে। বাকলিং। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে না আসি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটাই আসি। আচ্ছা দেখো, মনে করো এটা সুস্থ কলাম। তো এই সুস্থ কলামটা যদি কোনোভাবে বাকলিং হয়ে এরকম করে আসে, ভেঙে যায়, যদি এভাবে কখনো ভাঙে না, মানে আমি মানে বোঝানোর সুবিধার্থে এভাবে একটা ড্র করে জাস্ট বোঝানোর সুবিধার্থে দেখালাম, যে এরকম করে যদি কোনোভাবে একটু বাঁকায়া যায়, একটু সামান্য কিঞ্চিত বাঁকায়, এত তার বাঁকায় না, অল্প সামান্য একটু বাঁকায়, এরকম যদি বাঁকায় যায়, তখন কি হয়? এই কলামটা ভেঙে যায়, তাই না? এই কলামটা ভেঙে যায়। এটা সুস্থ কলাম যদি এভাবে বাঁকা হয়ে যায় তাহলে সে তো ভাঙবে, এটা তো সবাই জানে, আমরা সবাই জানি না? এরকম যদি দুই পাশ থেকে চেপে যায়, বা ওদিক থেকে উল্টো ভাবেও তো হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে। তো এই কলামটা কেন বাঁকে? এটার বিভিন্ন কারণ আছে। সেটা হচ্ছে যদি ক্রিপলিং লোড পড়ে, যদি উপর থেকে লোড বেশি পড়ে, ডিজাইন ডিজাইন লোডের থেকে, যদি ডেড লোডের থেকে লাইভ লোড বেশি হয়ে যায়, বা লাইভ লোডের থেকে ডেড লোডের পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে এরকম কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে। এখন আবার অনেক সময় রড যদি বাঁকায়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বাকলিংটা হইতে পারে। তো এখন এটা অনেকটা নির্ভর করে কিসের উপরে? অনেকটা নির্ভর করে আমাদের সেই টাইবারের উপরে। কারণ কি, টাইবারটা মূলত কি করে? টাইবারটা মূলত ধরে রাখে এই
রড গুলোকে। আর রড গুলো যদি হচ্ছে টাইবার ধরে যদি না রাখতো, তাহলে কোনোদিনও কলাম বা বিম তৈরি হতে পারতো না। তাহলে এখানে মুখ্য দায়িত্ব পালন করে কে? মুখ্য দায়িত্ব পালন করে হচ্ছে টাইবার। এখন এই টাইবারের যে কাজগুলো আমরা দেখব, সেটা হচ্ছে কি, যদি তোমার কলামের সাইজ বড় হয়, তাহলে দেখবা আমরা কি করি, এই বিভিন্ন ধরনের টাইবার দেই। একটু 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 ডিপলি আমি যাচ্ছি, এত ডিপলি আমার যাওয়া উচিত না, তাও আমি যাচ্ছি। আমি যখন বুঝাই তখন আবার একটু বেশি বুঝাই ফেলাই, এটা একটা সমস্যা, আমার নিজের ব্যক্তিগত সমস্যা। আপাতত এতটুকু বুঝো, তারপরে বাকিতে আমি আসতেছি। আমি তো উল্টা রাখতেছি দূর হ। মনে করো যে এই চারটা রডের পাশে এরকম করে একটা টাইবার ঝুলানো আছে, কিন্তু যে বড় যে কলাম গুলো, সেগুলো তো তার চারটা রড থাকে না, সেগুলোতে কোনোটায় থাকে ছয়টা, কোনোটা থাকে আটটা, থাকে না? থাকে কিন্তু। তখন কি ঘটনা ঘটে, তখন কিন্তু এই যে টাইবারটা আছে, এই টাইবারের মধ্যে কিন্তু আর একটা টাইবার ঢোকে, এরকম করে। কি ঢোকে না? আমরা দেখছি না এরকম করে ডাবল পার্টের টাইবার? ভাইয়া, জি ভাইয়া, দেখছি তাহলে ভাইয়া। আমরা কি 6 ইঞ্চি দিতে পারবো? 6 ইঞ্চি দিতে পারবো না। তাহলে তো এই এই এক পার্ট আবার ওই এক পার্ট, তাহলে তো কিছুই হইলো না, আগামাথা কিছু হইলো? হইলো না। তুমি সর্বশেষ করে আর একটা কল দাও। আচ্ছা তাও ভাই। যদি কিছু শিখ তাও যদি কিছু শিখতে পারে। বন্ধু, বাসায় বাসায় উঠছিস নাকি বুঝলাম না। কত সময় লাগবে তোর বাসায় যেতে? ভাইও কেটে দিছে কল, বাসায় নাকি উঠতেছে। এইভাবে করলে আসলে পড়াশোনা হয় না। মাহবুব আবার কখন আসবে আর কখন শুরু করবেন? আচ্ছা, যাই হোক, আমি শুরু করি, এটা রেকর্ডিং আছে তো, ওরা রেকর্ডিং দেখে নেবে। তো যাই হোক, আচ্ছা। তো আমার এটাই প্রশ্ন ছিল। তো আমরা আসলে 6 ইঞ্চি গ্যাপ দিব না। যখন আমাদের এরকম দুই টাইপের স্টিরাপ হবে, তখন একটা তো স্টিরাপ অবশ্যই স্টিরাপ বলতেছি, একটা তো টাইপের অবশ্যই চারপাশ ঘুরাই হবে। আর একটা আমরা 1 ইঞ্চি সর্বোচ্চ 1 ইঞ্চি, অথবা গায়ে লাগায় যদি সম্ভব হয় গায়ে লাগায় আমরা হচ্ছে এই ভিতরের যে টাইবারটা সেটা বসাবো। বুঝতে পারছি? সর্বোচ্চ 1 ইঞ্চি, আর সর্বনিম্ন গায়ে লাগাই। হ্যাঁ, এখন বলতে পারি যে তাহলে এই ক্ষেত্রে আমি কত দেবো? এই ক্ষেত্রে 5 ইঞ্চি দেওয়ার চেষ্টা করব। 6 ইঞ্চি দিলে একটু রিস্ক হয়ে যায়, তবে 5 ইঞ্চি প্রত্যেক এই দুইটার ভিতর পরে আর কি, আবার যখন আবার দিব, উপরে আবার যখন দিব, তখন 5 ইঞ্চি গ্যাপ রাখাটা ভালো হয়। ঠিক আছে, তবে 6 ইঞ্চি দিলেও হয়, কিন্তু যেহেতু এখানে ডাবল টাইবার, এই ক্ষেত্রে অবশ্যই একটা গায়ের সাথে একটা গায়ে লাগায়া জিনিসটা দিলে ভালো হয়। কিন্তু আমরা যদি একটা টাইবারের মধ্যে আরেকটা টাইবার যদি 6 ইঞ্চি গ্যাপ রাখি, তাহলে কিন্তু হবে না। আমার কথা কি কিছু বুঝছো না? মাথার উপর দিয়ে গেছে? ভাই, টাইবার আর হচ্ছে আপনার স্টিরাপ এই দুইটা একটু গুলাই যাচ্ছে, একটু ক্লিয়ার করে দিতেন। যদি আমরা বিমের সাথে কথা বলি, বিমের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেটা অবশ্যই স্টিরাপ বলবো। বিম সবসময় স্টিরাপ কে ফলো করে, বিম সবসময় স্টিরাপ কে ফলো করে। আর কলাম সবসময় টাইবার কে ফলো করে। এই জন্য তুমি কলামের ক্ষেত্রে বলবা টাইবার, ওই কথা একই, যাহাই ভাত তাহাই বিরিয়ানি, শুধু টেস্ট আলাদা। না, তুমি কলামের ক্ষেত্রে বলবা টাইবার, আর বিমের ক্ষেত্রে বলবা স্টিরাপ। এই হলো বিষয়, দুইটাই চুরি। ঠিক আছে।
মানে লোকাল ল্যাঙ্গুয়েজে চুরি বলে এটাকে, রিং। ঠিক আছে। তো আমরা এই জন্য এখন ইঞ্জিনিয়ার হয়ে তুমি তো যদি কলামের ওই রড কেউ স্টিরাপ বলো, তাহলে তো তোমার ইঞ্জিনিয়ার বললে কেউ দাম দিবে না। এই জন্য সঠিকটা বলতে হবে। কলামের ক্ষেত্রে অবশ্যই টাইবার, আর বিমের ক্ষেত্রে স্টিরাপ। তো যাই হোক, এইগুলো বিষয় এত ডিপলি, এই সামান্য বিষয় এত কিছু বলা আসলে আমার উচিত হয় না, কারণ সামনে যখন পড়াবো তখন এগুলো বলার কথা ছিল। তারপর আমি প্রসঙ্গক্রমে চলে আসছে তাই বলে দিলাম। তো এখন এটাকে সামনের দিকে 6 ইঞ্চি করে আগাই। এরকম করতেছে কি জন্য? 6, 12, 18, 18, 4 ছক 24, 5 ছক 30, 36, 42, 48, 54, 60, 66। মিলে গেছে। ওকে। তো আমরা আমাদের নিচের পার্টির রড গুলো দিলাম, এবং এখান থেকে অবশ্যই 1.5 ফিট নিয়ে আমরা হচ্ছে রডটাকে এল শেপে বাঁকা করলাম। তো যেহেতু আমাদের এখানে ক্রস সেকশনাল এরিয়াতে 2টা রড পড়েছে, তাই আমরা কি করব, উপর থেকে 5 ইঞ্চি নিব, অথবা 6 ইঞ্চি নেই, বেশি ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু ডাবল পার্টের রড, কিন্তু আমাদের ডাবল পার্টের রড হলো, আমরা রড যেহেতু কাটবো, এটা তো ক্রস সেকশন, কাটার সময় আমার দেখাবে একটাই, কেন দেখাবে? ওই একটার গায়ের সাথে আরেকটার গা তো লেগে থাকবে, বোঝা যাবে না। হ্যাঁ, এই কারণে আমরা দাগ একটাই দেখাবো, কিন্তু বাস্তবে কিন্তু আমাদের এখানে রড কিন্তু 2টা থাকবে, রড বলতে টাইবার কিন্তু থাকবে 2টা। কথা বোঝা গেল? আচ্ছা, যাই হোক, তো আমাদের এটা দেওয়া শেষ। তো আমরা কি করবো, মিডলে একটা রেখা টানবো, জাস্ট মিডিলে একটা রেখা টানবা, ডিরেক্ট, শেষ। তো এরপরে আমরা কি করবো, আমাদের এখানে একটা গেট বিম দিতে হবে, যেটা সাইজ আছে 12, 15। তো গেট বিমের সাইজ তো আর আমরা অদল বদল করতেছি না, তো সেহেতু যা আছে তাই। হম, মশা। তো এরপরে ভিতরে এগুলো কাটা, কারণ যেহেতু তুমি গেট বিম দিছো, তাহলে গেট বিমের ক্রস সেকশনের জন্য রডের এই ভিতরে গুলো দেখা যাবে না, শুধু গেট বিমটাই দেখা যাবে। এই কারণে ভিতরে গুলো কাটা, কিন্তু আসলে কিন্তু ভিতরে রড আছে, গেট বিমের ভিতর দিয়ে রড গুলো চলে গেছে। কি তাই না? নাকি হ্যাঁ, রড নাই, এই পর্যন্ত রড আসার পরে উপর থেকে আবার শুরু হয়েছে কোনটা? রড তো আছে ভাই। আছে। আর একটা কথা, আমি জানি না কে 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 কিভাবে ফলো করো, তবে আমি পার্সোনালি যদি বলি, এই রডে যখন তোমরা ল্যাপিং করো, তখন অনেকে দেখি যে ওই শুধু জিআই শিট দিয়ে, জিআই তার দিয়ে পেঁচায়া উঠায়। আবার অনেকে দেখি হচ্ছে কাপলিং করে, আবার অনেকে ওয়েল্ডিং করে, আবার অনেকে কাপলিং প্লাস ওয়েল্ডিং দুইটাই করে। এখন এর মধ্যে আসলে কোনটা বেস্ট তোমাদের মতে, শামীম ভাই, রাসেল? ওয়েল্ডিং ভাই, ওয়েল্ডিংটা বেস্ট আমার মতে। আর শামীম ভাই, জিআই তার আপনি? ভাইয়া সবসময় তো দেখি ভাই জিআই তার দিয়ে বাঁধে। আপনি এছাড়া কখনো আর কিছু দেখেন নাই?
না, ম্যানুয়ালি হাতে বাঁধে অনেকে। কি করে রে, ই দিয়ে বাঁধে। না, জিআই তার ছাড়া অন্য কোনো ভাবে দেখেন না কলামের লপিং, এই ল্যাপিং, রডের ল্যাপিং? না ভাইয়া, বুঝি নাই কি। ম্যাক্সিমাম যা কাজ করছে সব, সব ম্যাক্সিমাম যত কাজ করছি সবগুলোই আপনার তার দিয়ে বাঁধা হয়েছে, যে তার দিয়ে। কি বলেন, আপনি কখনো কাপলিং অথবা হচ্ছে ওয়েল্ডিং এগুলো কখনো করেন নাই? না, ওয়েল্ডিং করিনি ভাইয়া। কি বলেন, আপনার কনস্ট্রাকশন অভিজ্ঞতা এত, আপনি কাজটা করেন নাই? আচ্ছা যাই হোক, আমি বলি শুনেন। সব থেকে ভালো হচ্ছে কোনটা? কাপলিং প্লাস ওয়েল্ডিং, এটা ভালো। মানে আপনি কাপলিংও করলেন, ওয়েল্ডিংটা করে তারপরে কাপলিংটা করলেন, এটা হচ্ছে সব থেকে নিরাপদ। হ্যাঁ, এর থেকে নিরাপদ কিছু হইতেই পারে না। যেমন আমি বলি, দেখেন, আমরা যখন, ধরেন এটা কলামের রডের মাথা, এখন আপনি যদি এটাকে ল্যাপিং করতে চান, সেক্ষেত্রে আমরা 30 ডি অ্যাঙ্গেলে আমরা ল্যাপিংটা করি। কিরকম করে ল্যাপিংটা করি আমি একটু বুঝাই দিই, ওইভাবে তো ড্রয়িং করতে দেখাতে পারবো না। একটু দেখাই দিই, এই যে রডটা, এই রডটাকে একটু বাঁকা করে তারপরে এরকম করে উঠাইতে হবে। মানে আমরা উঠাই, ওঠানোর পরে তারপর কি করি, আবার আবার একটা যে রডটা ভালো আর কি, যেটা আমরা মানে যেটা আস্থা রড, সেটাকে আমি কি করি, এখান থেকে বসাই দিই। হ্যাঁ, এটার মধ্যে তো আর এত ডিস্টেন্স থাকে না, এটা জাস্ট এই সামান্য একটু বাঁকা থাকে, এই যে এরকম। তো একটু আমি কালারটা একটু চেঞ্জ করে দেই, এই ধরো সবুজ কালারটা। তো এই সবুজ কালারটা মনে করো যে হচ্ছে তোমার পুরান রড। হ্যাঁ, সবুজ কালারটা হচ্ছে পুরান রড, আর এই লাল কালারটা হচ্ছে নতুন রড। তাহলে কি ঘটনা ঘটে, এই আমরা যখন ল্যাপিংটা করি, এই নিচের রডটাকে একটু বাঁকা করে উপরের দিকে উঠাই দিই, আর এটা আস্তা নতুন রডকে এভাবে বসায় তারপর এখান থেকে খালি বাঁধি। এইটাকে আমরা এভাবে ল্যাপিং করি। কিন্তু আদৌ কি এটা মানে হয় নিরাপদ? ঠিক আছে, বাট যদি ওয়েল্ডিং ট্রিপলিং এ কাপলিং করে ওয়েল্ডিংটা করি, ওইটার থেকে এটা কিছুই না ওইটার কাছে। কারণ কি, এটা কেন বললাম, আপনি যদি এইভাবে ল্যাপিংটা করেন, আপনার এই যদি ধরেন যে একটা কলামে 6টা রড আছে, তো 6টা রডেরই হঠাৎ করে দেখলেন যে মাথা এরকম, কোনোটা এরকম, এই 2টা রড এরকম, কোনোটা আবার এরকম, মানে মাথাগুলো জাস্ট দেখেন একটু এরকম এরকম হইলো। তো এখন আপনি এই জায়গা তো ভাই এরকম করতে পারবেন না, মানে এইভাবে ল্যাপিংটা করতে পারবেন না। মানে যদি এই জিআই পাইপ দিয়ে, জিআই তার দিয়ে করেন, কেন করতে পারবেন না? কারণ দেখেন, আপনার প্রত্যেকটা রড কিন্তু বলা যায় প্রায় কাছাকাছি জায়গায় কি হয়েছে, সমাপ্ত হয়েছে। যদি আপনার এইভাবে, এই তোমরা শুনো, আগে শুনে রাখো, যদি তুমি জিআই তার পেঁচাইতেই চাও, সেক্ষেত্রে ধরো একটা রড এখানে শেষ হইলো, আরেকটা রড ধরো এখানে শেষ হইলো, আরেকটা রড ধরো এখানে শেষ হইলো, 18 ধরো এখানে শেষ হলো, এই ক্ষেত্রে তুমি পারবা। কিন্তু যদি তোমার প্রত্যেকটা রড কাছাকাছি অবস্থানে এসে শেষ হয়, তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই অবশ্যই কোনোভাবে জিআই তার পেঁচাইতে পারবা না। কারণ তুমি যদি জিআই তার পেঁচাও, সব একসাথে ফেল হয়ে যাবে। হুম, এরকম যদি ধরো একটা নিচে এখানে শেষ হলো, আর একটা অনেক উপরে শেষ হলো, আর একটা মাঝখানে, বা ধরো যে কথার কথা এখানে শেষ হলো, সেই ক্ষেত্রে তুমি জিআই তার পেঁচাইতে পারো, কোনো সমস্যা নেই, তুমি ল্যাপিং করে জিআই তার পেঁচাও। কিন্তু যদি তোমার সবগুলো এক জায়গায় শেষ হয়ে যায় রড, বা একটু সর্বোচ্চ 10, 5, 2, 3 ইঞ্চির উপর নিচে হয়, তাহলে কিন্তু কোনোভাবে যেটা পেঁচানো যাবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে কি করব যদি না পেঁচাতে পারি? তাহলে অবশ্যই তুমি ওয়েল্ডিং প্লাস কাপলিংটা যদি করো, সেক্ষেত্রে বেস্ট। কাপলিং কি, আমরা যে পাইপের থ্রেড কাটি না, প্যাচ 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 পাইপের থ্রেড, ওইরকম কাপলিংও ছোট একটা কাপলিং। কিভাবে যে দেখাই, আচ্ছা দেখি আমরা ইন্টারনেটে দেখতে মানে পারি এক কিনা। কথায় নাট, যেটাকে নাট বা কি বলে প্যাচে লাগে। দেখো, এই যে এটা হচ্ছে কাপলিং, চলে আসছে, পিকচার চলে আসছে, কই গেল, এই যে এটাকে বলে কাপলিং, এটাকেও কাপলিং বলে। তো এই যে আমরা যে, এটা কিন্তু আসলে যে তুমি এসএস এর সেই সেই কাপলিং না, রডের কাপলিং আলাদা। এই যে এটা এটা হলো স্টিলের কাট, এটা হলো স্টিলের কাপলিং, অরিজিনাল কাপলিং, এটাই এটাই সেই জিনিস কাপলিং। তো কি করতে হয়, রডের মাথাটায়, রডের যে মাথা, ওইটা প্যাঁচ কাটা দিয়ে প্যাঁচ কেটে নিতে হয়। প্যাঁচ কাটা দিয়ে প্যাঁচ কেটে নেওয়ার পরে ওয়েল্ডিং করা হয়, ওয়েল্ডিং করে মাথাটাকে একদম পুরো গরম করা হয়। তারপরে এই যে তোমার কি বলে, এই যে কাপলিং, যে কাপলিং যে ইয়াটা, এই ওইটাকে পেঁচাই 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 পেঁচাইয়া
তারপরে রডের মধ্যে ঢুকানো হয়। তো কি হয় ঘটনা, এই দেখো, একটা রডের অর্ধেক ঢুকানো হয় এখানে, আর একটা রডের অর্ধেক ঢুকানো হয় এখানে, এই যে এই যে দেখো প্র্যাকটিক্যালি দেখো। হ্যাঁ, এটাই আসলে আমি বোঝাতে চাচ্ছিলাম। এই যে জাস্ট এরকম। তাহলে কি হয়, তোমার রডের অপচয় কিন্তু কম হচ্ছে। তুমি যদি একটা ল্যাপিং করো, মিনিমাম তোমার 1 থেকে 1.5 ফিট রড নষ্ট হচ্ছে। কিন্তু কাপলিং করলে কিন্তু তোমার রডটা এত রড নষ্ট হচ্ছে না। ঠিক আছে। আবার তুমি সেই সাথে তুমি এখানে কাপলিং তো করতেছো, তুমি বেশি সচেতন দেখে ওয়েল্ডিং ও করে দিচ্ছ। তার মানে কি, তোমার সব থেকে মজবুত হইলো বিষয়টা। এবং তোমার মাথায় কোনো টেনশনও থাকলো না, কারণ অনেক সময় আমাদের এরকম কাজ করতে গিয়ে বহুবার হয়েছে যে এক সোজা রড চলে আসছে, সবগুলা রড। তখন কি করতেছে, রড ভাঙা লাগছে বা কলাম ভাঙা লাগছে। কি শামিম ভাই, এরকম কাজ করতে গিয়ে কখন হয়েছে যে কলামের প্রায় সব রড গুলাই প্রায় এক সোজা চলে আসছে, এরকম কি হয়েছে? হয়েছে মাঝে মাঝে ভাইয়া। হয়েছে। তাহলে তখনও তো আপনি ঠিকই এই সেম কাজটা করছেন, বাট এটা কি নিয়মের মধ্যে পড়ছে? এটা নিয়ম বিরুদ্ধ না, ল্যাপিংটা, এই হ্যাঁ, যেটা দিয়ে পেছানো। এই তো। হ্যাঁ, এই হলো বিষয়। তাহলে অবশ্যই আমরা ভাইয়া। যখন আমরা যখন বাস্তবে কাজ করব তখন এগুলো লক্ষ্য রাখবো। এই রাসেল, মাহবুব কি বুঝতে পারছে কিছু? জি ভাই, এগুলো বুঝতে পারছি। হুম, ঠিক আছে। এগুলো হচ্ছে জেনারেল নলেজ, এগুলো রাখতেই হবে, এই নলেজ না রাখলে কি করবো। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের টপিকসে আসি। তো এরপরে আমরা এই সেম জিনিসগুলো দিব। আমার আর এগুলো দিতে ভালো লাগে না, আমি এগুলো কপি করে দিয়ে দিই, কারণ এগুলো এই আরবি সিলাব বা এগুলো তো না বোঝার মতো কিছু নেই নাকি। মেইন তো নিচের পার্টটা বুঝলে উপরের পার্টটা এমনিই পারবা। এটা পারবা না, না এটাও দেখাই দিতে হবে? না ভাই, ওটা তো ঢালাই আর ইটে ওখানে। হুম, এটা না পারার মতো কিছু নেই, এটা সিম্পল জিনিস। এটা দেখায় সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, যাই হোক। তো এই হলো বিষয়। তো আমরা এখন কি করব, উপরে যে মানে এটা কলাম, শর্ট কলাম যে উপরে আরো আছে, এটা দেখানোর জন্য ওই উপরে সাইনটা দিয়ে দিব। শোনো, ড্রয়িং তোমার নিজের মতো করে করবা, কিন্তু নিয়মের বাইরে যাওয়া যাবে না। নিজের মতো করে করবা বলতে স্ট্যান্ডার্ড নিয়মে করো, সমস্যা নেই, কিন্তু নিয়মের বাইরে গিয়ে যদি করো তাহলে তো সমস্যা, তাহলে তো তুমি কিছুই হলো না, তাই না? এটা হলো বিষয়, নিয়মের বাইরে যাওয়া যাবে না। ভাই এখন যদি আমি হচ্ছে আপনার 6x5, মানে একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে 6x6, প্রত্যেকটার কি একই নিয়মে এই যে এই ইয়াটা করবো, পুটিং? 6x6, 6x5 মানে বুঝিনি। ওই যে কলামের সাইজ। হুম, একই নিয়মে তো, শুধু সাইজ বড় ছোট হচ্ছে। সিস্টেম তো মানে এইটা দেখো, আরে বোঝা নাই। একটা রেক্টেঙ্গেল, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্কোয়ার, একটা রেক্টেঙ্গেল। দেখতে তো ক্রস সেকশন তো দেখতে একরকমই হবে, বাট তুমি যখন তৈরি করবে তখন তো দেখতে অন্যরকম হবে। কিন্তু এই যে এটার ক্রস সেকশন, এটার ক্রস সেকশন, এটার ক্রস সেকশন, এগুলো তো এক না, এগুলো আলাদা। কিন্তু এই যেগুলো সিঙ্গেল, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল, এগুলোর ক্রস সেকশন তো আর ওইগুলোর ক্রস সেকশন তো সেম হবে না। এই যে এখন আমি এটা করব, ঠিক আছে, এটা এটা কি নাম, F4। F4টা এখন করবো। F4টার ক্রসেকশন দেখলেই বুঝবা দুইটার মধ্যে ভিন্নতা আসলে কোথায়, তাহলে তুমি বুঝতে পারবা। আবার এই F4 এর সাথে কিন্তু আবার ওই কম্বাইন যেটা, ওইটার ক্রসেকশন মিলবে না। এই যে এটার ক্রসেকশন মিলবে না, কারণ এটার মধ্যে একটা বিম আছে। বিমের জন্য আমার আলাদা ক্রসেকশন দেখাইতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্রসেকশন আলাদা। দেখো তো, এটা তুমি পরে প্রশ্ন করে দিই। বলো। হ্যাঁ, এই জন্যই হচ্ছে আমার গুলাই গেছে যে না না, এই প্রশ্ন এখন করার কথা না তো, তুমি হচ্ছে সামনে মানে হচ্ছে অ্যাডভান্স কোশ্চেন করে ফেলছে, এগুলো কোশ্চেন পরের কোশ্চেন। যতটুকু শিখেছি ততটুকু যদি চেষ্টা করতে তাহলে ভালো হইতো। তোমরা হচ্ছে অ্যাডভান্স চিন্তা ভাবনা করে ফেলছো যে এখানে কি করবো, এখানে তো আমি শিখাই নাই, শিখাবো তারপর তারপর নয় টেনশন করবা। ঠিক আছে, কারণ দুইটা প্রসেশন আর এই তো প্রসেশন সেম হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমাদের অফিসিয়ালি এটা হয়ে গেছে এখন। ওই
জাস্ট মেজারমেন্ট গুলো দেখাই দিবা, তাহলেই হবে। মেজারমেন্ট কি আমার দেখাই দেওয়া লাগবে নাকি আমি ওইটা ধরবো? আমি চাচ্ছি যে আজকের মধ্যে এটা শেষ করে দিতে, মানে অন্তত এই কোর্স সেশনটা শেষ করে দিতে। হুম। ভাইয়া ফার্স্টে ভিডিও মেজারমেন্ট দেখে দেখে মেজারমেন্ট মেজারমেন্টও নিবো। আবার ভিডিও দেখা লাগে, আইরে যন্ত্রণা। এই দেখো, ভাইয়া আমি দেখাই দিই। এই 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 জাস্ট এই, আর কিছুই না। খালি কলম টানবা। এই এই এগুলো না পারার মতো কিছু। তো যাই হোক, রাখো। এখন দেখো, আমরা এটার কাজ যদি করতে চাই তাহলে ও এন্টার দিয়ে উপরের দিকে উঠাই দেবো, বা কপি করে উপরের দিকে উঠাই। তো ও এন্টারের দরকার নাই। আচ্ছা, এখন এন্টার দিলাম। এদিক থেকে এবার বাড়াবো 6 ইঞ্চি, এদিক থেকে বাড়াবো 6 ইঞ্চি। আচ্ছা, এখন এটাকে আমরা সিলেক্ট করে যে এন্টার দিব, জয়েন দিব। এরপরে এখান থেকে সাদা করে দিব। সবই সাদা থাকবে, সাদাই ভালো লাগে, লাল টাল ভালো লাগে না। আচ্ছা, ও এন্টার, থ্রি এন্টার, সেম সেম সব সেম, কোনো ডিফারেন্স নেই। ও এন্টার, থ্রি এন্টার, এদিক থেকে উপরে, এদিক থেকে উপরে, এদিক থেকে উপরে, তিনটা। কেন তিনটা? প্রথমে বালি, পরে সিসি, পরে পরে কি ওয়ান লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং। এদিক থেকে 6 ইঞ্চি যাবা, এদিক থেকে 6 ইঞ্চি, এদিক থেকে 20 ইঞ্চি। আবার এটাও সেম, উপরের দিকে 6 ইঞ্চি, এদিক থেকে যাবা 6 ইঞ্চি, আর উপরের দিকে 20 ইঞ্চি। এন্টার। তাহলে এতটুকু তো আমার মনে হয় না না বোঝার মতো কিছু আছে, এতটুকু কি এমন কেউ আছো যে বুঝো নাই? বলো। ভাইয়া প্রত্যেকটার তো সেম হুম, যেটা বললাম। সেম। এখন আসি সমস্যার মধ্যে। আগে কলামের রড, কলামটা নি, তারপরে সমস্যা পরে দেখতেছি। রিফাত মনে হয় জয়েন হইতে পারছে। আচ্ছা, যাই হোক। তো আমরা এখান থেকে এই পর্যন্ত দাগ টানবো উপরের দিকে 3 ইঞ্চি। দেখা যাইতেছে না। আচ্ছা, এটা সুলভ করার দরকার নাই, যেহেতু আমাদের এখানে দুইটা ডাবল। এটাকে বলে স্ট্রাইপ ফুটিং। কি বলে? স্ট্রাইপ ফুটিং। কি ফুটিং শাইম ভাই? স্ট্রাপ ফুটিং। কি ফুটিং? এক্সট্রা ফুটিং। স্ট্রাপ ফুটিং। এক্সট্রা। তো আমি মেজারমেন্ট করে দেখলাম যে এদিক থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1 ফিট 9 ইঞ্চি। এই দেখো, 1 ফিট 9 ইঞ্চি। তো আমরা ও পাশেও সেম দিব। এটাকে জাস্ট কপি করে এ পাশে নিয়ে আসবো। এই এন্টার দিব, এবং এখান থেকে এই পর্যন্ত এটাকে নামাই দিব। আবার সেম, এটা এটা যা আছে, এটা তো অবশ্যই 1 ফিট 9 ইঞ্চির থেকে বেশি হবে। এই যে, এটা 2 ফিট আছে। তো আমি কি করবো, জাস্ট এটাকে কপি করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসলাম, এন্টার দিলাম। আবার এখান থেকে নিচের দিকে নামাই দিব। তারপরে মেজারমেন্ট দুইটাকে কেটে দিব। মেজারমেন্ট দুইটা আমার আর দরকার নাই। এই এতটুকু বুঝছি নাকি বুঝি নাই? এতটুকু যদি বুঝো, তাহলে নিচের দুইটা কাটা, এখান থেকে নিচের দুইটা কাটা। এখন কি করব? এখন অবশ্যই ওয়েনটা দিয়ে 7 ফিট উপরের দিকে নিতে হবে। নিলাম, ভালো কথা। তারপরে কি করতে হবে? ও এন্টার, 1.5 এন্টার, 1 2, 1 2, আবার 1 2, 1 2। ভুলে গেলাম। ও এন্টার, 1.5 এন্টার। প্রথমে একবার বাইরে, আবার একবার ভিতরে, আবার একবার বাইরে, আবার একবার ভিতরে, বাইরে, ভিতরে, বাইরে, ভিতরে, গেল। এরপর কি করব? টি আর এন্টার দিব, মানে ট্রিম করব। প্রথমে বাইরের টাকাটা, পরে ভিতরের টাকাটা, বাইরের টাকাটা, ভিতরের টাকাটা। আবার কি করব? বাইরের টাকাটা, ভিতরের টাকাটা, বাইরের টাকাটা, ভিতরের টাকাটা। এই হলো? পারা যাবে? কথা কয় না কিন্তু। জি ভাই পারা যাবে। ভাইয়া আপনি কম্বাইন্ড পুটিং এর ইয়া করছেন।
না না, কম্বাইন না, স্ট্রাইপ ফিটিং। কম্বাইন ফিটিং এ বিম থাকবে। কম্বাইন ফিটিং এ বিম থাকবে, আমি তো বিম দেখাচ্ছি না। বিমের কনস্ট্রাকশন থাকবে তো। তোমার কাছে এটা কম্বাইন মনে হচ্ছে, দেখাই। দেখো কম্বাইন ফুটিং দেখো, কম্বাইন ফুটিং এর ক্রস দেখাও। এটা এক্সট্রা ফুটিং। কাজ শেষ না করার আগে প্রশ্ন করছে, এটা তো সমস্যা। দেখো, এই কম্বাইন ফুটিং এর আগে কম্বাইন ফুটিং এর ক্রস সেকশন দেখো, এই যে এটা কম্বাইন ফুটিং। এই যে এটার ভিতরে বিম আছে, দেখছো বিমের ক্রস সেকশন আছে। এটা কম্বাইন ফুটিং। আর আমরা করতেছি এটা, এই যে এটা। ঠিক আছে, এক্সট্রা ফুটিং। আচ্ছা যাই হোক, কই জানো ছিলাম। এই যে, তো এখন এই যে এক্সট্রা ফুটিং যে করব, দেখো এই ফুটিংটার সাথে এই ফুটিংটা কি একসাথে ঢালাই হবে না? কি একসাথে ঢালাই হবে কিনা? কথা বলেন। আলাদা আলাদা। সেটাই, যদি এটা ম্যাট ফুটিং হইতো তাহলে কিন্তু জিনিসটা একসাথে ঢালাই হতো, কিন্তু আমরা যখন দুইটা একসাথে করব স্টার ফুটিংটা, এটা একসাথে স্টার ফুটিং কেন হবে? কারণ দুইটার বেস এক, এই জন্য স্টার ফুটিং। এই জন্য আমরা কিন্তু আলাদা আলাদা ঢালাই করতেছি। বোঝা গেল? অর্থাৎ এই একটা ফুটিং, এই একটা ফুটিং, কিন্তু বেস দুইটার সেম। কিছু বুঝলা? বুঝে নাই। তোমরা, তোমাদের বেসিক আসলে খুবই দুর্বল, তোমরা কিছু চেনো না। তো সাইডে আমার মনে হয় যে কাজ ঠিকই করো, কিন্তু কেমনে কাজ করো আল্লাহই ভালো জানে। কিছু না জানলে কেমনে শিখাবো? কিছু তো চিনতে হবে। শোনো আমি বুঝাই। এক্সট্রা ফুডিং সেটাই যার হচ্ছে বেস এক থাকবে, কিন্তু ভিতরে দুই বা দুইয়ের অধিক ফুডিং থাকতে পারে, সেটাকে বলে এক্সট্রা ফুডিং। যদি কম্বাইন্ড হয়, কম্বাইন্ড মানে কি দুইটা পাশাপাশি থাকলে এটারই কম্বাইন্ড বলে, দুনিয়াতে এরকম কোনো নিয়ম নাই। কম্বাইন্ড হচ্ছে সেই ফুটিং, যে ফুটিং এর মাঝখানে একটা বিমের মতো সন্নিবেশ কিছু একটা থাকবে, অর্থাৎ একটা আরেকটা জুড়ে রাখবে, এইটাই হচ্ছে কম্বাইন্ড। কথা বুঝতে পারছো? ওই দুইটা বিম পাশাপাশি, দুইটা ফুটিং পাশাপাশি থাকলেই যে একটা কম্বাইন্ড হয়ে গেল, এরকম কোনো এখতিয়ার পৃথিবীতে বলা হয় না। ক্লিয়ার? কথা বলো। কি আছে? ভাই ওই যে, ভাই আমার হচ্ছে সমস্যা ছিল নিচে আর কি, আপনি মাঝখানে যে দাগ মানে দেন না, ওইটা মনে করছে দাগ দেয়া আছে, সেই জন্য জিজ্ঞাসা করছে কম্বাইন নাকি। না কই, দাগ তো দিনে আমি, দাগ দিনে তো। আচ্ছা আগে আঁকি না, ঠিক ভাই আঁকার আমি আগে প্রশ্ন করলে সমস্যা। আচ্ছা আগে আঁকি। সেম ভাবে ও এন্টার 1.5 এন্টার, উপরের দিকে 1.5 ইঞ্চি উঠাবো। ওঠানোর পরে আমি লাল কালার করে দিই, যেহেতু এটা স্টিল। জয়েন করে নিলাম, লাল কালি করে দিলাম। আচ্ছা, তো এখন আমি এদিক থেকে যাব এদিকে। দেখো, এটা আছে 1 ফিট 10 ইঞ্চি, তাহলে আমি কি এখানে 1.5 ফিট যাইতে পারবো নাকি 1 ফিট যাবো বলো? ভাই কোশ্চেনটা আরেকবার করেন। কোশ্চেনটা হচ্ছে, দেখো এটার মানে এই যে রডের মাথা, এখান থেকে এই পর্যন্ত দূরত্বই আছে 1 ফিট 10 ইঞ্চি। তাহলে আমি কি এখানে 1.5 ফিট রড যাবো নাকি আমি 1 ফিট যাবো, কোনটা যাওয়াটা বেটার হবে? ভাইয়া 1 ফিট যাওয়াটাই বেটার। ভাই এক এক ফিট ফিট যাওয়াটা ফাইভ করবো। 1.5 ফিটটা গেলে, ঠিক ও- 1.5 ফিটটা গেলে কর্নার জয়েন্টে বেশি লোডটা পড়বে, তখন পাঞ্চিং শিয়ারের ঠিক কারণে ওই রডটা ধনুকের মতো বাঁকাইতে চাইবে। এই জন্য আমরা 1 ফিট দিব। সবসময় বেশি দিয়ে দেওয়াই যে ভালো, এরকম কোনো কিন্তু পৃথিবীতে কোনো নিয়ম নাই। ঠিক আছে। শক্তি, হ্যাঁ শক্তিশালী হবে। ও বাবা, এই এই পাইছো এই নিয়ম যে আমি যত দিব তত দিলেই খালি শক্তিশালী হবে? অনেক সময় ভাই গ্রামের অতিরিক্ত মানুষ দেওয়ার তো। অনেক সময় অতিরিক্ত দেওয়ার কারণে লোড বেশি হয়, আর লোড বেশি হওয়ার কারণে শেয়ার ফেল হয়। তো শেয়ার ফেল হলে তো তোমার বিল্ডিং শেষ, তাই না? জি ভাইয়া। এই কাজ করা যাবে না। না, গ্লাসটা খুলে দিছে, আমার ঠান্ডা লাগতেছে, কিন্তু গ্লাসটা না খুললে আবার ক্লাস হবে না।
কি রিফাত, তোমার সমস্যা কি? তুমি এতক্ষণ ক্লাস করো না কি জন্য? তুমি নাকি ইউনিভার্সিটিতে যাও নাই, তাহলে তুমি ক্লাস করো না কেন? কি হয়েছে, তোমার বন্ধু অসুস্থ? আমি এক ফ্রেন্ডের সাথে ধানমন্ডি গেছিলাম, ওখানে নিউ মার্কেটে গেছিলাম, আইসক্রিম জেমের মতো গেছিলাম ফাইসিয়া। ও, আজকে নিউ মার্কেটে দেখলাম প্রচুর জ্যাম। ঘটনা কি আজকে নিউ মার্কেটে কি এমন হ্যাঁ হয়েছে? মানে আরে শীতের কাপড় নিয়ে আমি তো মার্কেটের ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কোনো কখন বাইরে বেরিয়ে যাচ্ছে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব ভিড় আজকে। যাক, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা দেখো, এদিকে আবার আছে 2 ফিট 2 ইঞ্চি, তাহলে এটা কি 1.5 ফিট করা যায়, রাসেল? জি ভাই, অবশ্যই করা যায়। জি ভাই, এবার করা যায়। Good. শাহিম ভাই কিছু বুঝতেছে নাকি শাহিম ভাই খালি দেখতেছে? মাহবুবের তো বুঝতেছি, কোনো সমস্যা নেই ভাইয়া। মাহবুবের তো কোনো খবরই নেই, দুনিয়াতে আছে নাকি কে জানে। আর মাত্র 10টা মিনিট আছে, এরপরই ক্লাসটা শেষ হয়ে যাবে। এর মধ্যে আমার শেষ করতে হবে যেমনি হোক। আমি লাগলে যদি এটা শেষ না হয়, আমি এক্সট্রা ক্লাস নেব। তারপর এটা শেষ করবো আজকের মধ্যে, যে পারি। ও এন্টার, ছয় এন্টার। আর তোমাদের কিন্তু কালকেও ক্লাস আছে, মানে আজকে কালকে পরশু টানা 3 দিন ক্লাস হবে ডেইলি। কোনো কথা হবে না। ইয়ে ক্লাসগুলো বন্ধু আলাদা আলাদা দিও তাহলে সুবিধা হয় আর কি, মানে একটা আলাদাই তো শেষ দিচ্ছি। করতে বোরিং লেগে যায়। এই তো আর বাকি একসাথে দুইটা ক্লাসগুলো নিবে। দিলে না ভালো হলো, বাকি ওরে, যেগুলো আছে ওইগুলো দিলে। এই কথা তো একসাথে, এই কথা আগেই হয়েছে, তুমি তো ক্লাসে ছিলে না। আমি বললাম তো যে ও ডাবল আচ্ছা আচ্ছা, পিরিয়ড ওই নিলে তো। ঠিক তোমাদের আছে, বোরিং ধন্যবাদ লাগতো, লাগে ধন্যবাদ। যেহেতু। এই হ্যাঁ, ডাবল পিরিয়ড নিলে তোমাদের যেহেতু বোরিং লাগে, কালকে তো তোমাদের ক্লাস নাই এমনিতেই, তো এই জন্য কালকে নিয়ে নেবো, সেটাই বললাম। আজকে আমি একটা সাইটে গেছিলাম, মানে ফিল্ডে, তোমার মিটার পরীক্ষা করার জন্য। তো এক লোক হচ্ছে তার ওই কি বলে, কনস্ট্রাকশন কাজ করতেছে। তো কনস্ট্রাকশন কাজ করতেছে, ভালো কথা। তো আমি দেখতেছি সে গেট বিম বানাতেই ভুল করছে। হ্যাঁ। তো আমি তারে বললাম, আপনি এরকম করে বানাচ্ছেন কেন? আপনার তো এরকম বানানো উচিত হয় নাই, আপনার তো এরকম করে বানানো উচিত ছিল। উনি আমার দিকে এমন ভাবে তাকাইছে, মনে হয়েছে কি রে ভাই, পল্লী বিদ্যুতের লোক ভুল ধরে ফেললো। মনে হলো যে সে কি না কি বলে ফেললো, এরকম মনে হলো আমার। হ্যাঁ, মানে ওনার আচ্ছা, পরে? ভাবভঙ্গিমা দেখে মনে হলো যে উনি বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আর আমরা হুম। পল্লী বিদ্যুতের লোক কি না কি বলে ফেলছি। পরে যখন পরিচয় দিছি, তখন কয় আসলে আমরা তো রেডিমেড বানাই, বেশি খরচ করি না, অল্প খরচ করে হুম। বানাতে চাই, তাই এরকম করে বানাইছি। আমি বলি যে ঠিক আছে, অল্প খরচ করে বানাইছেন, আজ না হয় আপনি 10 লাখ টাকা, 12 লাখ টাকার জায়গায় 10 লাখ টাকা খরচ করে বানালেন, কিন্তু 5 বছর পরে যখন আপনার এটা ধসে পড়বে, তখন তো ঠিকই ওই 2 লাখ টাকার জায়গায় আরো 10 লাখ যাবে, তখন কই যাবে? না, তা অবশ্য ঠিকই বলছেন। তো এই হলো আমাদের দেশের অবস্থা, বুঝছো? এটা কোথায় ভাইয়া, কোথায় দেখছিলেন? এটা হচ্ছে টইটং, মানে আপনি মানে চিনবেন আপনার না। কক্সবাজারেই? কক্সবাজারের, হ্যাঁ, কক্সবাজারের একটা এলাকার নাম হচ্ছে টইটং। আচ্ছা। চাইছিলাম যা, তা হলো না। মানে আমি তো ভাবছিলাম যে আপনি বুঝি আপনি এই ঢাকায় আসছেন ছুটি পাইয়া। না, আরে ভাই, ছুটি নেই, ঢাকা শহরে কোনো ছুটি নেই। আচ্ছা যাই হোক, দেখো, যেহেতু আমাদের এটা স্ট্রিট ফুডিং, কিন্তু উপর দিক দিয়ে কি এরকম ফাঁকা দেওয়া সম্ভব? উপরে কিন্তু ফাঁকা থাকবে না, উপরে কিন্তু সব একসাথে অ্যাটাচ থাকবে। কথা বুঝতে পারছো? কারণ উপরে তো তুমি ফ্লোর বানাবা, তো ফ্লোর কি এই ফুডিং এর জন্য এখানে গ্যাপ রাখবে নাকি? কথা বুঝো নাই? ওগুলো আমি কি বুঝলাম, ওগুলো তারা চাকরি করে কিন্তু প্র্যাকটিক্যাল বোঝে না, কিভাবে এগুলো শিখাবো আমি? আচ্ছা, তোমরা একটা কাজ করো, কারো কারো এখন প্রজেক্ট চলতেছে, সাইট চলতেছে, এই কোডিং এর সাইট চলতেছে, এরকম কেউ কেউ আসো? নাই? কারো প্রজেক্টে ফুটিং এর
ফুটিং ফুটিং ঢালাই হচ্ছে বা এরকম কেউ আসো, তাহলে আমি যাব আমার গিয়ে একটা সাইড তোমাদেরকে হবে দেখাই। পরে বেসমেন্টের, কিন্তু তো নিবা চাচ্ছে না। ও বেসমেন্ট চলতেছে। তোর এই জন্য আচ্ছা। ওইখানে আর নতুন একটা চাকরি নিতে চায় না, 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে বলছি যে, স্যার আমি দেখবো, কি যে করে ওকে জানাতে চাইছি। আরে আমি চাকরির কথা বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে না তাহলে তোমরা, দেখতে পারতাম। ও আচ্ছা, ঠিক আছে। যদি এরকম কারো অনগোয়িং প্রজেক্ট থাকে যে যেখানে ফুটিং ঢালাই হচ্ছে বা হবে 2-1 দিনের মধ্যে বা আগামী শুক্রবারের মধ্যে, আমি তো শুক্রবার অবশ্যই ঢাকা যাব, তো সেক্ষেত্রে আমাকে বইলো, আমি তোমাদেরকে সাইটে নিয়ে তারপর দেখাবো যে আসলে জিনিসটা কিরকম কি। কারণ তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ একদমই জিরো। তোমরা তুই কাজ খুঁজে বার করো করবি ঠিক নাকি আছে, কই আছে এরকম? খোঁজ লাগায় যদি পরিচিত থাকে, কারণ এখন মানুষের সাইডে মানুষ যাইতে দেয় না, এটা হলো সমস্যা, না, বড় সমস্যা। ওই যে আমার বন্ধু ফাইম আছে, ওর একটা হচ্ছে তো, ওই যে ইয়ে হচ্ছে, বেস করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা গিয়ে দেখবো। আর দেখি দেখি ওর সাথে কথা বলবো, বলে দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা এভাবে বসায় যাব। আর এটা এখন বলতে পারো যে ভাই এটা এরকম কেন, এটা তো আর এখানে শেষ না, এটা তো আরো চলমান। মানে চলমান বলতে এরপর আবার আরেকটা, এরপর আবার আরেকটা, এরকম করে না, এই উপরে যে যে অংশটা, এটার তো কোনো শেষ নাই। শেষ নাই বলতে যতক্ষণ পর্যন্ত আমার সেলাপ হবে ততক্ষণ পর্যন্ত এটা বসাইতেই হবে। কি শামীম ভাই, ঠিক আছে না? এটা হলো বিষয়। তো আমি জি হ্যাশ করি ভাইয়া। আগে। আর সমস্যা হলো ওরা আসলে প্র্যাকটিক্যাল নলেজ গুলা বোঝে না। এখন এই না বুঝলে আমি কিভাবে বুঝাবো? তুমি আগে যদি আম দেখতে কেমন এইটাই না জানো, তাহলে আমি আম আঁকা দেখাই লাভ আছে? বিষয়টা হলো এরকম। ওদের সমস্যা হচ্ছে এইটা, ওরা আমই চেনে না, আম আঁকা দেখে, আমি আম আঁকা শিখাইতেছি, হ্যাঁ, এত সেটা শুধু কাম ফুটিং, নাই। তা তো শুধু ফুটিং দেখাচ্ছি, এরপরে সামনের যে সেকশন গুলো দেখাবো, এগুলো কি করবে ওরা, আল্লাহ ভালো জানে। এই তোমরা কি শোক পিট চিনো? শোক ওয়াল, শোক পিট, ইন্সপেকশন পিট, এগুলো চিনো? কোনো কথা নাই। ভাইয়া আমি জি ভাই, চিনি ভাইয়া। শোক পিট, ইন্সপেকশন পিট চিনো সবাই? ইন্সপেকশন পিট কি জিনিস বলো তো? এগুলারে সব এক দড়িতে পিটায়া তারপর সেখান লাগে। ওই ইন্সপেকশন সেফটি পিট ছিল ট্যাঙ্কের, না? সেটা কি? ওই যে সবল, আর হচ্ছে সেফটি ট্যাঙ্কের কি কি দেখছো অবস্থাটা? ভাই ওই সেফটি ট্যাঙ্কের মাঝখানে যে ওয়ালটা থাকে। জি না ভাইয়া, সোকো এটা হচ্ছে একটা পিট। সেটা হচ্ছে ওটা সেফটি ট্যাঙ্কে যে পানি পানি পরিষ্কার করার জন্য যে মোটরটা বা যে মেট পাম্পটা, যেটা ফ্লোর থেকে একটু ডাউনে রাখা হয়, যে সবগুলো পানি এই জায়গাটা আমাদের জমা হবে, সেটাকে তো পিট বলে। আচ্ছা আমি বলি, হয়েছে, আমি বলি, তুমি যে ওয়াল যেটার কথা বলছো ওইটাকে বলে বাফার ওয়াল, ঠিক আছে? ওইটা না, শোনো, আমি বলি শোনো। এই যে দেখো, তুমি যে সেপটিক ট্যাঙ্ক যে আঁকো, এই সেপটিক ট্যাঙ্ক থেকে কি হয়, সেপটিক ট্যাঙ্কের ভিতরে ময়লাগুলো আসে না? তো সেপটিক ট্যাঙ্কের ভিতরে ময়লাগুলো আসার আগে এরকম একটা ছোট একটা দেখবা যে একটা বক্সের মতো তৈরি করে, যেটার উপরে একটা ম্যান হোল থাকে। কোনো সমস্যা হলে ম্যান হোলের ঢাকনাটা খুলে মানুষ এই বক্সটার মধ্যে বা এই যে একটা সার্কেল শেপ বা এই যে স্কোয়ার শেপের যে এরিয়াটা, এই এরিয়া দিয়ে মানুষ হচ্ছে এই সেফটি ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে, অথবা এই সেফটি ট্যাঙ্কের ভিতরেও ইন্টারনাল দুইটা ম্যানহোল থাকে যেখান থেকে মানুষ ভিতরে প্রবেশ করতে পারে। তো যাই হোক, যদি কোনো এমনি সমস্যা হয় সেক্ষেত্রে এইখান থেকে একটা ম্যানহোল খোলে। তো মানে ঘটনা কি করে, ধরো এই তুমি এখানে বসে তুমি ওয়াশরুমে কাজ করতেছো, এখানে বসে ওয়াশরুমে কাজ করতেছো, এখান থেকে তোমার মলটা আইসা এই ইন্সপেকশন পিটে ঢুকবে, এইটা কি বলে ইন্সপেকশন পিট। এই ইন্সপেকশন পিটে ঢোকার পরে এখান থেকে দুইটা পাইপ থাকবে, এই পাইপ দিয়ে, এক পাইপ দিয়ে হচ্ছে তোমার
মলগুলো পড়বে আর একটু সেপ্টিক ট্যাঙ্কে দুইটা ভাগ। হ্যাঁ, আবার এখান থেকে কাটা থাকবে। আমি জাস্ট সার সংক্ষেপ করে বোঝাচ্ছি, কিছুই বুঝবো না জানি, কারণ প্র্যাকটিক্যাল না দেখালে লাভ নাই। তো কি হয়, ওই নিচে মল গুলা জমে যেগুলো কঠিন বা সলিড মল। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে লিকুইড, হ্যাঁ সেগুলো হচ্ছে কি হয় উপরে ভাসতে থাকে। আর এই কঠিন মল গুলো জমতে 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 জমায় এক সময় কি হয় স্লাজ হিসাবে তৈরি হয়। ওই স্লাজটা নিচে তলানি হিসেবে পড়ে থাকে। আর যে লিকুইড যেটা থাকে, যেটা আমাদের প্রস্রাব বা রান্নাঘরের পানি, সেটা হচ্ছে এই বাফার ওয়ালের ভিতর থেকে, এখান থেকে আউটপুট হয়, এখান থেকে আবার হচ্ছে ওই শেষে ড্রেনে গিয়ে পানিটা পাস হয়। এই হলো বিষয়। যাই হোক, আর এগুলা এখন না, এগুলো আমরা পরে দেখবো। তো এটাই বুঝাইলাম যে প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া তো এগুলো আমি বুঝাইতে পারবো না, প্র্যাকটিক্যাল নলেজ তো লাগবে। হুম। এখন আম যদি না চেনো তাহলে আমের প্রসেসন দেখাই লাভ কি, বুঝো না? বিষয়টা হলো ওইরকম হয়ে গেছে। তাহলে তোমরা যে এই যে মাহবুব যে সাইডে কাজ করো, বা এই যে রিফাত বা তুমি রাসেল, তাহলে তোমরা এই যে